একটা টোটো পেয়েছি। কোথায় যাবেন? নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। মেয়েকে স্কুলে দিয়ে এলাম, স্কুলে বলতে স্কুল বাসে আর কি চাপিয়ে দিয়ে এলাম। একটা টোটো, রানিং টোটো পেয়েছিলাম, যেটা আমাকে এই মায়ের মন্দির পর্যন্ত ছেড়ে দিল। এরপর থেকে যে আমি কীভাবে বাড়ি ফিরবো এটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু এখন অম্বুবাচী চলছে, তো মায়ের মন্দিরে এখন ভীষণ ভিড়, আর প্রচুর দূর দূরান্ত থেকে মানুষজন আসছে মায়ের মন্দিরে পুজো দিতে। সুলতানপুর যাবে, সুলতানপুর রিজার্ভ গাড়ি। কিন্তু আমার তো মেন লক্ষ্য হলো আমাকে বাড়ি ফিরতে হবে। রাস্তার ধারে এত টোটো তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু একটা টোটোও যাবে না আমার গন্তব্যস্থলে। এবারে ভাবছো আমার সাথে পায়ে পা মিলিয়ে কে হাঁটছে? আমার সাথে পায়ে পা মিলিয়ে হাঁটছে আমাদের যে পাশের বাড়ির যা রয়েছে সে গিয়েছিল কলকাতা তার হাজব্যান্ডকে ডাক্তার দেখাতে। গতকালকে ফিরতে পারেনি, কারণ ডাক্তার দেখানো এটা ওটা হেনা তানা করতে করতে প্রচুর লেট হয়ে গিয়েছিল। তারা লাস্ট ট্রেন, লাস্ট বাস সব কিছুই মিস করেছে। রাতটা বর্ধমানে কাটিয়ে সকালবেলায় বাড়ি ফিরছে। আমিও যখন মায়ের তলাতে টোটো থেকে নামলাম, আর সেও তখনই একটা বাস থেকে নেমেছিল। সেই আমাকে দেখতে পায়, ডেকে ডাক দেয়, দিদি। তারপর অনেকজন টোটোকে জিজ্ঞাসা করার পর ফাইনালি আমাদের এই গ্রামেরই মানুষ তার টোটো পেলাম। অনেক কষ্ট করে আমি আবার ভেবেছিলাম ভৈরবতলা থেকে আমাকে হেঁটে হেঁটে আসতে হবে, তাই অনেক কান্দে ওইখান থেকে একটা রানিং টোটো পেলাম। আর রানিং টোটো আমি বললাম যে চলুন না একটুখানি সুলতানপুরে দিয়ে আসবেন। না হবে না, এবারে এইখানটা আমি কি করে যাব। অবশেষে টোটো পেয়ে দুজনে মিলে হাসি ঠাট্টা গল্প করতে করতে বাড়ি ফিরলাম। আমার যে কি চিন্তা হচ্ছিল যে আমি বাড়িটা ফিরবো কি করে, কিন্তু এত সুন্দর করে গল্প করতে করতে আমার পছন্দের মানুষের সাথে যে বাড়ি ফিরবো কে বা বলতে পারে, বা কে বা জানতো বলো তো? আমি তো বুঝতেই পারিনি। আসলে বলে না, তুমি এক প্ল্যান করো আর ভগবান তোমার জন্য সব থেকে সেরাটা বেছে রেখে দিয়েছে, সেই হচ্ছে আর কি ব্যাপার। বাড়ি ফিরে প্রায় ধরো আমি 15-20 মিনিট মতো রেস্ট নিই। রেস্ট মানে ভিডিওটা এডিটিং করার থাকে, সেটা এডিটিং করি, মানে কাজও হয় আর একটু রেস্ট নেওয়াও হয়। মানে কায়িক পরিশ্রম তো সেরকমভাবে হয় না, তো পারি না জানো তো। সেই ভোর অন্ধকার থাকতে থাকতে উঠি, তো একটুখানি রেস্ট না নিলে, একটুখানি না বসলে মানে ঠিক আমি আর পরের যে নেক্সট কাজগুলো সেগুলো আর করতে পারি না। তারপর ভিডিওটা এডিটিং করার পর আমি এলাম জামা কাপড়গুলো ওয়াশ করতে। সকালবেলাতেই আমি জামা কাপড়গুলো সব কিছু ভিজিয়ে রেখে দিই, এবং অস্মি স্কুল যাওয়ার আগেই বাসি কাজটা আমি সেরে নিই। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব কিছুই অস্মিকে স্কুলে পাঠানোর আগে আমার কমপ্লিট হয়ে যায় প্রত্যেক দিনই। আজকেও তার অন্যথা হয়নি, অস্মিকে স্কুলে দিতে যাওয়ার আগেই সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম। আচ্ছা, আজকে তোমাদেরকে না একটা তোমাদের বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর দেব। তোমরা যবে থেকে আর কি অস্মিকে দেখেছো স্কুলে ভর্তি করাতে আমাকে, বা স্কুলে যাওয়া আসা করছে, তবে থেকে আমাকে একটা প্রশ্ন সব সময়তেই করে আসছো। তো সেই প্রশ্নের উত্তর আমি আজকে দেব। সেটা হলো, অস্মিকে তোমরা সবাই জানো যে আমরা টেকনো ইন্ডিয়া স্কুলেতে ওকে ভর্তি করিয়েছি, তাই তোমরা জানতে চেয়েছো অস্মির স্কুলের অ্যাডমিশন ফিজ কত বা মান্থলি ফিজই কত, মানে আমাদের কীরকম কী খরচ খরচা হচ্ছে। তোমাদের গতকালকে একজনের কমেন্ট পড়লাম যে তুমিও আর কি চাও তোমার বাচ্চাও টেকনো ইন্ডিয়া স্কুলে ভর্তি হোক, তাই তোমার একটু খরচটা আর কি সম্পর্কে আইডিয়া পেতে চেয়েছো। ঠিক আমারও এই রকমই সিচুয়েশন ছিল। আমিও যখন মানে অস্মি যখন 2 বছর 2.5 বছর বয়স, তখন থেকে আর কি মানে চিন্তা করছিলাম কত কী খরচ খরচা, আমরা পারবো তো কি না কি। শুধু একে তাকে ফোন করতাম, এক বৌদি আছে আমাদের গ্রামে তাকে ফোন করতাম, আমার এক বান্ধবী আছে আমাদের গ্রামে তাকে ফোন করতাম, ফোন করে জানতাম যে কত কী খরচ খরচা কী না কি সব কিছু জানতাম। তো চলো আমি তোমাদের কাছকে বলেই দিই যে আমাদের কত খরচ খরচা পড়েছে। জায়গা অনুযায়ী খরচটা একটু বেশি হয়, কারণ ট্রান্সপোর্টের একটা ব্যাপার থাকে, ট্রান্সপোর্টটাই হচ্ছে মেন। স্কুল ফিজ তো সবার জন্যই সেমই হবে। তো অস্মি তো পিজিতে পড়ে, মানে বালভাটিকা 1-এ পড়ে, প্লে গ্রুপে। তো বালভাটিকা 1-এ অস্মির অ্যাডমিশন ফিজ সমস্ত কিছু, মানে শুধুমাত্র অ্যাডমিশন ফিজ না, অ্যাডমিশন ফিজ, স্কুল ড্রেস, বই, মানে আরও যাবতীয় যা যা কিছু থাকে আর কি, সেই সমস্ত কিছু নিয়ে, মানে অ্যাডমিশনের সময় যা যা লেগেছিলো সেই সমস্ত কিছু ইনক্লুড করে, এমনকি ফার্স্ট মান্থের স্কুল ফিজটাও তার মধ্যে ইনক্লুডেড আছে, কিন্তু ট্রান্সপোর্টটা ইনক্লুডেড নেই। তো সেই সমস্ত কিছু নিয়ে আমাদের মোটামুটি খরচা পড়েছিল ওই 30,000 মতো, মানে 30K।
আর তারপর সেটা না হয়ে গেল, কিন্তু তারপর আমাদের মান্থলি ফিজ কত লাগে সেটাও তোমরা জানতে চেয়েছো। তো মান্থলি ফিজ, অসমির মান্থলি স্কুল ফিজ হচ্ছে 1700 টাকা। খুব একটা বেশি নয়, কিন্তু 1700 টাকা। কিন্তু যেখানে আমাদের সবথেকে বেশি খরচা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট। 1700 টাকাটা না হয় আমি আরও এদিক ওদিক, ধরো আজকে হয়তো আইডেন্টি কার্ডের জন্য বা ফটোর জন্য এটা ওটার জন্য হয়তো টুকিটাকি 1-2 টাকা কি 40 টাকা 50 টাকা এরকম করে আর কি চেয়ে থাকে। তো সেগুলো নিয়ে সব মিলিয়ে আমি ভাবলাম যে খুব যদি বেশি হয় তাহলে হয়তো 1700 টাকাটা 2000 হবে না, তাও আমি বলছি 2000 টাকা হবে। কিন্তু এদিকে আমার ট্রান্সপোর্টটাই লাগে এভরি মান্থ 2000 টাকা। যদিও অস্মি বাসে স্কুলে যায়, মানে বাসে স্কুল যায়, ওকে আমি এখান থেকে প্রায় 2 কিলোমিটার কি 2.5 কিলোমিটার রাস্তা ওকে আমি স্কুটি করে দিতে যাই, আবার ওখান থেকে নিয়ে আসি। ওখানে বাস আছে, তো ওখান থেকে আবার স্কুল যায়। তো বাসে ভাড়াটা ন্যাচারালি কম হওয়ার কথা, কিন্তু তা সত্ত্বেও বাসে অস্মির 2000 টাকাই লাগে। কিন্তু আমাদের গ্রামে, মানে আমার বাবার বাড়ির গ্রামে স্কুল থেকে গাড়ি যায়, মানে 4 হুইলার যে কারগুলো ভ্যানগুলো হয়, তো সেগুলোতে যায়। সেখানেও কিন্তু 2000 টাকা ট্রান্সপোর্ট, মানে আমি না এই ক্যালকুলেশনটা বুঝতে পারি না। তো যাই হোক, এখান থেকে ডিস্টেন্সটা অনেকটাই বেশি, সেই জন্যই হয়তো এটা হবে। তো যাই হোক, অস্মির ট্রান্সপোর্টে 2000 টাকা লাগে। এবং তাছাড়াও আমার স্কুটি, তেল, এটা ওটা সব কিছু নিয়ে, বা টিউশন ফিজ, মানে স্কুল ফিজ যেটা বলছি, তো এভরি মান্থ অস্মির পিছনে আমাদের মোটামুটি মানে কম বেশি করে 5000 টাকা আমাদেরকে মাথা করে রেখে দিতে হয়। 5000 টাকা খরচা হয়ই হয়। তাহলে 30,000 টাকা আমাদের লেগেছে অ্যাডমিশনের সময়, এভরিথিং ইনক্লুডেড উইথাউট ট্রান্সপোর্ট। আর এখানেতে আমাদের এভরি মান্থ ট্রান্সপোর্ট, স্কুল ফিজ, এটা ওটা হ্যানা তানা সমস্ত কিছু নিয়ে প্রায় 5000 টাকার মতো খরচা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা একটা আইডিয়া পেয়েছো। তবে জায়গা অনুসারে, ওই যে ট্রান্সপোর্টের কথা বললাম, জায়গা অনুসারে একটু 19-20 হবে, কিন্তু মোটামুটি ওই একই রকম থাকবে। আশা করি তোমাদের মনে যা যা কোয়ারি ছিল সেগুলো ফুলফিল হয়েছে। যদি আরও কিছু কোয়ারি থেকে থাকে আমাকে জানাতে পারো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেক কাজ মিটে গেছে। তবে তোমাদের মধ্যে আরও একজনের কমেন্ট আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে, দিদি তুমি রান্না কিন্তু এবার অতিরিক্ত তেল দিচ্ছ, মানে তেলটা বেশি দিচ্ছ। সেই মানে কথাটা আমার খুব কানে বাজছে, সবসময়তেই কানে বাজছে। পড়েছি কমেন্টে, কিন্তু মনে হচ্ছে না আমার কানের কাছে এসে তুমি বলছো দিদি তেল বেশি দিচ্ছ। তাই আমি এখন চেষ্টা করছি একদম তেলটা, মানে তেল আমি একদম কমিয়েই দিয়েছি, চেষ্টা করছি কি একদম কমিয়ে দিয়েছি। 1 চামচ তেলে ভাজাভুজি বা সমস্ত কিছু করার চেষ্টা করছি। দেখলে পটলটাও আমি কিন্তু ভাজলাম ওই 1 চামচ তেলেতেই, সেটাও তোমাদেরকে দেখালাম যে 1 চামচ তেলে পটলটা ভেজেছি, কিন্তু দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে। হ্যাঁ, টাইমটা একটু বেশি নেয়। আবার দেখো, আমি পটল আলু দিয়ে একটা ঝোল বানাচ্ছি, কারণ যেহেতু আজকে লালানি বা ঢ্যাঁড়স এই সমস্ত কোনো কিছু খেতে নেই, তো সেহেতু আর কি এই পটল আলুর ঝোলটা বানাচ্ছি। সবাই দেয় ধনেপাতা ঝোলটা ফুটে গেলে, কিন্তু আমি ধনেপাতা না দিয়ে দিচ্ছি এখানে কুলেখাড়া পাতা। ঝোলটা ফুটবে, কারণ এখনও মোটামুটি সব কিছু সিদ্ধ হতে সময় লাগবে। সেই ফাঁকে গেলাম আমি স্নান করতে, কারণ আজকে প্রচুর আমার লেট হয়ে গেছে। আমি একদম পুরো লেটে চলছি, মানে প্রতিদিন আরও সকাল সকাল যাই, কিন্তু আজকে ওই ভিডিও এডিটিং করতে গিয়ে প্রচুর লেট হয়ে গেছে। তারপর আমার ওই পাশের বাড়ি একজন যা রয়েছে, তার ভাইয়ের দাদার একটা ছোট বেবি হয়েছে, মানে ছেলে সন্তান হয়েছে। তো সেই নিয়ে সে ভীষণ খুশি, কারণ তার 2 মেয়ে, মানে বুঝতেই পারছো, বা সবারই একটা আশা থাকে। সেও আশা করেছিল, তার আশাটা তার দাদার মাধ্যমে ফুলফিল হয়েছে। তো সে ভীষণ খুশি। তো তার সাথে দাঁড়িয়ে গল্প করছিলাম, মানে এই সমস্ত কিছু, মানে আমি অনেকবারই কাজ করতে যাওয়ার জন্য ছটফট করছিলাম, কিন্তু সে এত আবেগপ্রবণ হয়ে, এত খুশি হয়ে আমার সাথে কথা বলছিল, তাই তার কথাকে মাঝপথে থামিয়ে আমি আর কাজ করতে আসতে পারিনি। অতিরিক্ত ইমোশনাল মানুষ তো আমরা, তাই আর কি। তো ইমোশনটাকে একটু বেশি প্রায়োরিটি দিই। তো স্নানটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তরকারিটাও আমার এখানেতে দেখলাম এসে ফুটে গেছে, মানে সিদ্ধ টিদ্ধ সমস্ত কিছু হয়ে গেছে। তাই ভাবলাম একটুখানি ফোড়ন দিয়ে দিই, ওই সর্ষের তেল, তার মধ্যে একটুখানি 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি। আমি কিন্তু একদম অল্প তেলে রান্না করছি, তোমরা একটু খেয়াল করে দেখবে। তো এখন আমি এই সপ্তাহ, তুমি যবে থেকে কমেন্ট করেছো তারপর থেকেই আমি চেষ্টা করছি একদম যতটা সামান্য তেল দেওয়া যায় ততটা সামান্য তেলে আর কি সবজিটা করার, বা যে কোনো কিছু সব কিছুই করার। বা সেটা একটুখানি ফুটে যাবে, একটুখানি সব কিছু মিশিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর যেহেতু কুলেখাড়া, মা আমাকে প্রচুর কুলেখাড়া দিয়েছে, মানে এর আগের বারে যখন বাবার বাড়ি গেছিলাম তখনও কুলেখাড়া দিয়েছিল, সেগুলো তো ফ্রিজে ছিলই। আবার এবারে যখন জামাই ষষ্ঠীতে গেছিলাম তখনও কুলেখাড়া দিয়েছে, প্রচুর কুলেখাড়া দিয়েছে। এখন আমার ফ্রিজে কুলেখাড়ায় পুরো ঠাসা হয়ে গেছে। তো যাই হোক, চলো সব কিছু আমার এখন রেডি। মাজা ধোয়া যে কী করে ছোটো করে করলাম সে আমিই জানি। আর আমার হাতে এখন এই মুহূর্তের 5 মিনিট সময় আছে। 5 মিনিটের মধ্যে মানে আমি যা হোক করে আমাকে রেডি হয়ে বেরোতে হবে। আবার মাথায় আছে যে যেহেতু আমি এখন স্কুটি নিয়ে যাব, সকালবেলায় টোটো নিয়ে গিয়েছিলাম ঠিক আছে, কিন্তু এখন প্রচুর রোদ। তো রোদ হয়ে সেই যা বৃষ্টিতে কাদা হয়েছিল সমস্ত কিছু টেনে গেছে, শুকিয়ে গেছে। তাই আমাকে এখন স্কুটি নিয়ে যেতে হবে। আর অম্বুবাচী মেলার যা ভিড়, ওখানটা পেরোতেই আমার 10 মিনিট সময় লাগবে। তাই আরও তাড়াহুড়ো করছিলাম যে যতটা তাড়াতাড়ি এগোনো যায় বা যাওয়া যায়। ভাবছিলাম মুখে কিচ্ছু মাখবো না, কারণ আমি
দরদর করে ঘামছিলাম, কিন্তু ওই যে কিছু একটা সানস্ক্রিন না মেখে বেরোলে তো মুখটা আমার হু করে জ্বলবে। কালো হওয়ার ভয় কিন্তু আমার নেই, কিন্তু আমার জলে, আমার মুখের মানে স্কিনটা এত পাতলা, এত জলে হু করে জ্বালা করে। তো সেই জ্বালার হাত থেকে বাঁচতে আর কি আমাকে সানস্ক্রিনটা একটুখানি মাখতেই হলো। আর সানস্ক্রিন তো শুধু মুখে অ্যাপ্লাই করা যাবে না, তাই আর কি ওই জেলটাও আমাকে মাখতে হলো। যদিও কী মাখলাম, কী কাজ হলো আমি জানি না, কারণ যত যাই মাখছে আর কি দরদর করে ঘাম দিয়ে আর কি আমার বেরিয়ে যায়, কিন্তু যেহেতু বাইরে বেরোচ্ছি তাই আমাকে মাখতেই হবে। তো একটু সিঁদুর টিন্দুর পরে নিলাম, দিয়ে এরপর আর কি আমি ফাইনালি বেরোবো। প্রত্যেক দিনই অস্মিকে যখন আর কি নিতে যাই তখন অস্মি প্রত্যেক দিনই জিজ্ঞাসা করে, বা বাড়ি ফিরে এসে জিজ্ঞাসা করে, মা তুমি কি রান্না করেছো আজকে। আজকে মেয়ে আমার দেখে ভীষণ খুশি হয়ে যাবে, কারণ কবে থেকে আমাকে বলে যাচ্ছে মা আমি ছোটো মাছ ভাজা খাবো, ছোটো মাছ ভাজা খাবো। তো সেই ছোটো মাছ সকালবেলাতেও ও যাবার সময় খেয়ে গেছে, আর এখনও এসেও খাবে। তখন আমি একেবারেই সকালবেলায় মানে ভোরবেলায় ভেজে নিতে পারতাম, কিন্তু এই ভোরবেলায় মাছ ভাজাগুলো না ঠিক দুপুর পর্যন্ত থাকলেও রাত পর্যন্ত থাকবে না, কীরকম একটা হয়ে যাবে, তাই এখন ভেজে নিয়েছিলাম। চলে এসেছি অস্মিকে নিতে। আমি এখানে প্রায় 5 মিনিট আগে পৌঁছেছি, মানে এখন 1:20 বাজছে, 1:15 মধ্যে পৌঁছে গেছি। আমি যে কি তাড়াহুড়ো করে আজকে এসেছি সেটা শুধুমাত্র আমিই জানি। এত তাড়াহুড়ো, কারণ অম্বুবাচী চলছে, আর গতকালকে যে বিভৎস ভয়ানক রকমের আমি ভিড় দেখেছি। মানে আমি হর্ন দিচ্ছি, মানে হেঁটে যাওয়া মুশকিল, মানে সেখানে অস্মিকে দিতে আসা, নিয়ে যাওয়া, বিশেষ করে নিয়ে যাওয়া। আসার সময় ভাবছিলাম যে বাবারে কি ভিড়, যাওয়ার সময় দেখছি বাবা এ তো শুধুমাত্র ট্রেলার ছিল, যাওয়ার সময় বাকি পিকচারটা দেখেছি। মানে এত ভিড় আমি জীবনে তো দেখিও নি, আর এত ভিড়ের মধ্যে স্কুটি কোনোদিন চালাইও নি। মানে যেখানে চলা যাচ্ছে না, হেঁটে যাওয়া যাচ্ছে না এত ভিড়, সেখানে স্কুটি নিয়ে যাওয়া, পিছনে আবার অস্মি, প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। আর মানে লোকজন কোনো হেলদোল নেই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আসছে যাচ্ছে, মানে কি বলবো, দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে গল্প করছে। মানে আমি যে হর্ন দিচ্ছি সেই হর্নের কোনো ওসব কেন নেই, হর্ন দিচ্ছিস দিকে যা, আমি আমার গল্প করছি। তারপরে আমি যখন নেমে আমাকে বলতে হচ্ছে সরুন, রাস্তাটা ছাড়ুন, আমাকে যেতে দিন, তারপরে হয়তো একটু নড়ছে আর কি। মানে এইরকম মতো ব্যাপার, কালকে খুব কষ্ট পেয়েছি। তো সেই জন্যই আর কি আজকে তাড়াহুড়ো করে বেরোনো, তাড়াহুড়ো করে আসা। আর তাছাড়া আজকে দেখতে পাচ্ছ অস্মিকে যেখানে আমি তুলেছি তো সেখানেই আমি আনতে এসেছি, কারণ বাস যাবে না বলেছে যেহেতু অম্বুবাচীর প্রচুর ভিড় চলছে। যদিও মানে যেখানে অম্বুবাচী হচ্ছে আর যেখানে অস্মির বাস যায় সেখানে অনেকটা ডিস্টেন্স, কিন্তু তা সত্ত্বেও ভিড়, তো টোটোর চাপ রয়েছে, রাস্তায় গাড়ি ঘোড়ার একটু চাপ রয়েছে, তো সেই জন্য যাবে না। এখানেই আমাকে আসতে বলেছে, এখানেই অস্মিকে নামাবে, এখান থেকে আমি বাড়ি নিয়ে যাব। কিন্তু আজকে দেখলাম পুরো ফাঁকা, মানে যেরকমভাবে এক্সপেক্ট করে আমি এসেছিলাম যে প্রচুর ভিড় হবে কালকের মতো, কিন্তু সেরকম কোনো কিছুই ভিড় নেই, পুরো ফাঁকা। হয়তো এটাও হতে পারে যে আজকে তো দশহরা, তো সবার বাড়িতেই ধরো মা মনসা দশহরা পুজো হচ্ছে, তো সেই জন্যই হয়তো অত লোকজন আসেনি এখানে পুজো দিতে। মেবি আগামীকাল হয়তো ভিড়টা হতে পারে, লেটস সি, দেখা যাক কি হয়। আজকে স্কুলে কি হয়েছে আজকে স্কুলে? চলো। হ্যাঁ কি পড়িয়েছে? স্কাইপ কি? ও আচ্ছা, কত নতুন শিখছিস রে মা, আমি তো কিছুই জানি না, কিচ্ছু জানি না। খুব গরম, চলো তাড়াতাড়ি বাড়ি যাই। আবার যাই না, এই তো দুষ্টুমি। হ্যাঁ ফুল, ওটা কুঁড়ি, ওটা কাল ফুটলে আমরা নেবো, চলো। বকবে, ভীষণ বকবে, কিন্তু ভীষণ বকবে। চো বিশাল গরম, চো বাড়ি চো। হ্যাঁ এই
কুড়ি দিয়ে মা আই লাভ ইউ টু সোনা। ও মা, এগুলো কোথা থেকে তুই শিখলি? ছি 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 ছি, আই লাভ ইউ টু সোনাই, সোনা বাচ্চা। চলো, হ্যাঁ হাঁটু গেলে চলো। আচ্ছা ফেলবো না, ঠিক আছে। তোমার ব্যাগে রেখে দিই না? তোমার ব্যাগে রাখবো না আমার ব্যাগে রাখবো? আমার ব্যাগে রেখে দেবো? আমার জন্য তুলেছো তাই আমার ব্যাগে থাকবে। আচ্ছা আর তুলো না, আর তুলো না। এবারে ভীষণ বকবে সবাই, এবারে কিন্তু ভীষণ বকবে। চলো, একটা ফুল তুলেছো, কিচ্ছু হবে। হ্যাঁ ঠিক আছে, করে নাও করে নাও করে নাও। দাদা কোনটা কোনটা কোনটা? ওগুলো অনেক আছে বাড়িতে। এইটা না, এইটা এইটা এইটা। সে বাঁশি বলছি না, সে বাঁশি বাজাবি বলছি না? বাঁশি বাজাবি এটা? এই ছোটগুলো? এটা এইটা নি, এটা এই ক্লে নিবি? ক্লে? হ্যাঁ তাহলে এটা ক্লে নিয়ে নি। হ্যাঁ এই ক্লেগুলো কত করে? ওরে বাবরে, অনেক দাম, মানে অনেক দাম। এই বাঁশিটা কত দাম? বাঁশিটা নি। হ্যাঁ না, বড়টা ভালো নয় বাবা, এইটা নি। তুই বড় বাঁশি কত করে? অনেক দাম। 30 টাকা। দেখি বাজাও তো দেখি, দেখি এদিকে দেখো, এদিকে বাজাও, এদিকে বাজাও, বাজাও বাজাও, আরে বাজাও বাজাও দেখি। চলো ভালো হয়েছে। 8:30 বাজছে, এখন আমাকে যেতে হবে রান্নাঘরে। এতক্ষণ আমি অস্মিকে পড়াচ্ছিলাম, এখনো পড়াচ্ছি। কিছে দেখবে কে বসেছিল? ওই পাড়ার ছেলেগুলো বলেছিল বলে তুমিও কি বলবে নাকি? ওই পাড়ার ছেলেগুলো কি স্কুল যায়? বাসা করে স্কুল যায় কি? যায় না তো। কে বাসা করে স্কুল যায়? তাহলে তুমি কেন বলবে এসব কথা? জি লেখানো চলছে, স্কুলের হোমওয়ার্ক করিয়ে ব্যাগের মধ্যে ভরে দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও এইখানেতে আমি খাতায় প্র্যাকটিস করাই, তো সেখানেতে এই যে জি লেখাই। কি যে জি লিখতে গিয়ে আমার মাথা, দ্বারা একবার দাঁড়া বাবা, জি লিখতে গিয়ে আমার মাথার ঝিকু নড়ে যাচ্ছে জি শেখাতে গিয়ে। উফ কি কষ্ট, কি কঠিন একটা বাচ্চাকে পড়ানো। কোনটা? এই তো ইরেজার, খাতার তলার মধ্যে রেখে দিই, ইরেজার খুঁজছে। খুব সুন্দর, মানে ফাইনালি, মানে এত এই 1 ঘন্টা ধরে জি লেখানো শিখিয়ে ফাইনালি আউটকাম এরকম বেরিয়েছে। আর করবো নাকি? এখন এতগুলো বক্স বাকি আছে, এই বক্সগুলো কমপ্লিট করলে তারপর ছুটি। জানিস না আমি এতগুলো করে দেব, ভর্তি করে রাখবো। হ্যাঁ ভর্তি করে দাও, আমি তো সেটাই চাই যে তুমি লিখে একদম ভর্তি করে দাও, খাতা পুরো শেষ করে দাও। চলো উনি এখন লিখুক, আর আমি এখন যাই, গিয়ে রান্নাঘরে কিছু একটা বানাতে হবে, নাহলে মহারানীকে খেতে তো দিতে হবে, কিছু একটা বানাই। এখন আমাকে এখানেতে বসে না থাকলেও হবে, কারণ উনি এখন কনফিডেন্স পেয়ে গেছেন ফুল, আর মোটামুটি ভালোই শিখে গেছেন আর কি। এখন বসে থাকার আমার কোনো দরকার নেই, ঠিকঠাক লিখছে। উফ কি মার, কি বকুনি, কি ঝকুনি বাবারে, একটা বাচ্চাকে শেখানো। আচ্ছা আমি এখন যেটা বানাচ্ছি সেটা আমাকে জানিও তো তোমরা কারা কারা খেয়েছো। এটা না আমার খুব একটা প্রিয় খাবার, যেটা ছোটোবেলায় মা আমাকে বানিয়ে দিত। ছোটোবেলায় কেন, বড়োবেলাতেও বানায়, আমাদের বাড়িতে খুব হয়, সেটাই এখন আমি বানাতে যাচ্ছি। আর এই যে একটা ছোট্ট লোহার কড়াই দেখতে পাচ্ছ, এটা হয়তো আমার ভিডিওতে তোমরা আজকে প্রথমেই দেখছো। এই লোহার কড়াইটা কিন্তু আমাকে আমার মা দিয়েছে, কারণ অস্মিন না একটুখানি হিমোগ্লোবিনের প্রবলেম চলছে, সেটা তোমরা তো জানোই। তো খুবই কম, সামান্য আর কি, ওই 2% মতো, তো সেটা ইজিলি বেড়ে যাবে।
তো সেই জন্য না আমি ভেবেছিলাম কি অস্মিকে লোহার কড়াইয়ে রান্না করে খাওয়াবো, তাহলে ওরও আর কি আয়রনের ঘাটতি কমবে, আমাদেরও সবারই পক্ষে আর কি ভালো। তো একটা লোহার কড়াই কিনবো, তাতে আমি রান্নাবান্না করব। তো সেটা আমি মাকে বলেছিলাম, মা জানো একটা লোহার কড়াই কিনবো। প্রথমে ভেবেছিলাম একটা পিতলের কড়াই কিনবো, তারপরে ভাবলাম যে না, পিতলের কড়াই তো অনেক দাম, এখন লোহার কড়াইটাই কিনি, পরে টাকা পয়সা হাতে এলে তখন না হয় একটা পিতলের কড়াই কেনা যাবে। তো তখন আর কি মা বলে তুই লোহার কড়াই কিনবি, দাঁড়া। কাকিমাকে বলা মাত্রই কাকিমা আমাকে এই লোহার কড়াইটা বার করে দেয়। তো এই লোহার কড়াইটা আমি কিছুতেই নিয়ে আসবো না। তো কাকিমা আমাকে এত জোর করেছে যে আমি এটা নিয়ে আসতে বাধ্য। বলে কি না যে আমি এই লোহার কড়াইটা 200 টাকা দিয়ে কিনেছিলাম যখন আমি প্রাইমারি স্কুলে পড়েছি, মানে কত বছরকার পুরনো ভাবো। আর এটা এত ভারী, মানে আমার রান্নাঘরে তার কি সমস্ত বাসনপত্র যদি এক কাছে করি এত ওয়েট হবে না, এটার যা ওয়েট, মানে এত ভারী এটা। তো সেই লোহার কড়াইটা আর কি নিয়ে এসেছি, এবং এই লোহার কড়াইতে এখন আমি ডিম ভাজা, যে করে ভাজাভুজি করা সমস্ত কিছু এখন এটাতেই করি। ভাবছি এটাতে এখন তরকারিও করব। তবে সাইজটা তো একটু ছোটো, তরকারিটা ঠিক হবে না। হ্যাঁ, আমাদের মা মেয়ের হয়ে যাবে, কিন্তু অস্মির বাবা এলে একটু প্রবলেম হবে। তো আচ্ছা, তোমরা আমাকে একটুখানি সাজেস্ট করো তো, একটুখানি জানিও তো কোন কড়াই রান্না করা ভালো, মানে ডেলি বেসিসে, পিতলের কড়াই, লোহার কড়াই, স্টিলের কড়াই, না এরকম অ্যালুমিনিয়ামের কড়াই যেগুলোতে আমরা দৈনন্দিন জীবনে আর কি রান্না করে থাকি, কোনটা সবথেকে বেস্ট হবে আমাকে জানিও তো। লোহার কড়াই তো মা আমাকে দিয়েইছে, তাই লোহার কড়াই কেনার আর কোনো ইচ্ছা আমার নেই। যদিও এটা ছোট, একটা বড় সাইজে কেনার ইচ্ছা আছে, কিন্তু তোমরা আমাকে জানিও যে কোনটা ভালো হবে। তো সেরকম মতো করে আর কি আমি কিনবো। আর এই যে দেখো বেসন বড়াগুলো করলাম, খুব অল্পভাবে সেঁকেছিলাম। তো তারপর তার মধ্যে পেঁয়াজ কুচি, আর আমার বাড়িতে এখন, মানে আমার রান্নাঘরে এখন কাঁচা লঙ্কাটা আর কি এখন বাড়ন্ত হয়ে গেছে। তো অস্মির বাবা নিয়ে আসবে আবার হাট গেলে, তাই একটা শুকনো লঙ্কায় আর কি ভেজে মাখলাম। যদিও শুকনো লঙ্কা আমি খাই না বলতে পারো, মানে চলেই না আমার বাড়িতে, আমি একদমই ব্যবহার করি না, কিন্তু এটা একটুখানি ঝাল না হলে পছন্দ হয় না, তাই আর কি। জানিও কারা এটা খেতে ভালোবাসো, আমার তো ভীষণ ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই পুরো ভিডিওটার মধ্যে তোমাদের যদি এতটুকু কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ করে দিও।